ভ্রূণীয় স্তরের পরিণতি এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয় প্রচুর পরিমাণে। সো এইটা মনে রাখা খুবই সহজ। আমরা শুধু কি করবো, ট্রিকের সাথে আমরা লজিকটা অ্যাড করে দেবো, কনসেপ্টটা অ্যাড করে দেবো, ওকে? তাহলে আমাদের মনে থাকবে। তো মেজর টার্মটা সবার আগে বলি, এটা আমি কিন্তু কঙ্কালতন্ত্র তোমার শিখিয়েছিলাম। পেরেক সংযোজন কোথায়? দাঁতের ডেন্টিনে। তো তুমি এতটুকু যদি মনে রাখো তাহলে কিন্তু বাকিগুলো মনে রাখা তোমার জন্য সহজ। আমরা প্রথমেই যে কাজটা করব, দাঁতের ডেন্টিনে পেরেক সংযোজন, এইটা দ্বারা আমরা মেজোডামটা মনে রাখবো, ওকে? ধরা যাক দাঁতের ডেন্টিন অংশ হচ্ছে মেজোডাম থেকে আসছে, এনামেল আসছে অ্যাক্টোডাম থেকে। তাহলে এখানে আমি লিখে রাখি ডেন্টিন যদি আসে মেজোডাম থেকে, তাহলে দাঁতের যে এনামেল আছে এ ফর একটোডাম থেকে আসছে, ওকে? ডান। পে, পেতে হচ্ছে পেশি। প্রায় সব ধরনের পেশি কিন্তু আসে কোথা থেকে? মেজোডাম থেকে। প্রায় সব ধরনের, নট সব, প্রায় সব। রে, রেতে হচ্ছে রেশন অঙ্গ। কতে হচ্ছে কঙ্কাল। কঙ্কাল বলতে কিন্তু আমরা কঙ্কাল তন্ত্রের যত উপাদান আছে সব বুঝি, যেমন অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, পেশি, তাই না? লিগামেন্ট, টেন্ডন, পেশি। বাট কঙ্কালতন্ত্রের পরে যাই, সংতে হচ্ছে সংযোগী টিস্যু, কানেকটিভ টিস্যু। এবং সং থেকে আরও একটা হতে পারে, আমরা দিয়ে দিতে পারি সংবহন টিস্যু, সংবহন তন্ত্র। বলো তো সংবহন তন্ত্রের মধ্যে কি কি পড়ে? রক্ত পড়ে, লসিকা পড়ে, তারপর রক্তকণিকা পড়ে, ইত্যাদি ইত্যাদি পড়ে, তাই না? রক্তকণিকা উৎপন্ন হয় অস্থি থেকে, সে অস্থি পড়ে। অস্থি তো সরাসরি আমরা এই যে কতে কঙ্কাল দিয়ে বললাম। এবং সংবন্ধে আরও একটা অংশ হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড তো হৃৎপেশি দ্বারা তৈরি। এই যে দেখো পেশি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সো যেভাবে তুমি কানেক্টেড করো তুমি কিন্তু এই ট্রিকটা দিয়ে মনে রাখতে পারবা। তারপর আমরা চলে আসি পেরেক সংযোজন। যোজন, যোতে হচ্ছে যোজক কলা। যোজক কলা, দেখো একই কথাই বারবার আসতেছে। যোজক কলা মানে কি? যোজক কলা মানে হচ্ছে যারা আমাদের দেহটাকে কানেক্টেড রাখছে, যুক্ত করে রাখছে। যেমন রক্ত কিন্তু সারা দেহকে কানেক্ট করে রাখছে, লসিকা সারা দেহকে কানেক্ট করে রাখছে, অস্থি সারা দেহকে কানেক্ট করে রাখছে, পেশি সারা দেহকে কানেক্ট করে রাখছে, টেন্ডন, লিগামেন্টের একটা আরেকটাকে কানেক্ট করে রাখছে, তাই না? সো যোজক কলার আগে অলরেডি আমরা আলোচনা করতে পারছি এগুলা। এবং শেষে যেটা, সেটা হচ্ছে জনন অঙ্গ। জনন অঙ্গ, তাই না? জনন অঙ্গ বলতে ইউটেরাস বা জরায়ু, এগুলো আর কি। সো প্রিয় স্টুডেন্ট, এখন আমরা এই জায়গায় আসি, বইয়ে কি কি আছে আমরা একটু মিলাই। ওইটার সাথে যদি মিলে তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমরা আমাদের এই ট্রিকটার সাথে কনসেপ্ট অ্যাড করে মনে রাখতে পারছি। কীভাবে মনে রাখবা? দাঁতের ডেন্টিনে পেরেক সংযোজন। ডেন্টিন, পেশি, রেশনাঙ্গ, কঙ্কালতন্ত্র, সংযোগী টিস্যু, যোজক কলা, জননাঙ্গ। ডান। তারপর যেমন এই দেখো লেখা আছে অধিকাংশ পেশি। বলতো পেরেক সংযোজন, পেতে পেশি। মেড টিস্যু, এই যে অস্থির ভেতরেই কিন্তু মেড টিস্যু থাকে, স্কিনের নিচেও কিন্তু মেড টিস্যু থাকে। সো দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট এমনিতেই মনে থাকবে আর কি। এই দেখো যোজক টিস্যু বা যোজক কলা। সংযোজন, এই যে যোজক কলা আসছে না? আচ্ছা, এবার চলে আসি আমরা দাঁতের ডেন্টিন। এই দেখো দাঁতের ডেন্টিন চলে আসছে, দাঁতের ডেন্টিনে পেরেক সংযোজন। কঙ্কালতন্ত্র আসছে দেখো, পেরেক কতে কঙ্কালতন্ত্র। রক্ত সংবহন তন্ত্র আসছে দেখো, সংতে সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের একটা অংশ হচ্ছে লসিকা তন্ত্র, আসছে না? তারপর হচ্ছে দেখো রেতে রেশন অঙ্গ, জনতে জনন অঙ্গ। এই যে দেখো রেশন এবং জননতন্ত্রের অধিকাংশ চলে আসছে, ঠিক কিনা? এখানে একটা কথা আছে 5 নম্বরে, দেখো পৌষ্টিক নালীর বহিঃস্তর। তোমরা যখন পাকস্থলী ক্ষুদ্রান্তের অন্তর্গঠন পড়ো পরিপাক চ্যাপ্টারে, মনে আছে তোমাদের? ব্যবহারিক ছবিগুলো দেওয়া আছে, 5 স্তর, সেরোসা, পেশি স্তর, মিউকোসা, সাব মিউকোসা, ইত্যাদি ইত্যাদি। মনে নাই তোমাদের? তো ওখানে গিয়ে দেখবা একবারে বহিঃস্তর কিন্তু পেশি সমৃদ্ধ। কি সমৃদ্ধ? পেশি সমৃদ্ধ। এই জন্য কিন্তু বহিঃস্তরটা যেহেতু পেশি দ্বারা তৈরি, এই জন্য পেশি তো আসে মেজোডাম থেকে, তাই না? বহিঃস্তরটা পেশি পেশি সমৃদ্ধ পরিপাক নালীর,
এবং বহিঃস্তর আসে কোথা থেকে তাহলে? মেজোরাম থেকে, কারণ পেশি আসে মেজোরাম থেকে। ডান। এবার আমরা চলে আসি উপরেরটাতে। উপরেরটা মনে রাখা খুব সহজ, যা দেখবা তাই, যা দেখতে পাবা তাই। বা বাইরে যারা থাকবে, দেখো ত্বক, ত্বকের বাইরেরটাকে বলে এপিডার্মিস। খেয়াল করো, ত্বকের বাইরে দেখা যায় এপিডার্মিস, আমরা দেখতে পাচ্ছি না? এই যে দেখতে পাচ্ছি। তাহলে এর নিচে আছে ডার্মিস, ওটা আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। ডার্মিস কি দেখো কোথায় দিছে? এই যে এখানে। ডার্মিস যেহেতু দেখতে পাচ্ছি না, ওটা মেজোডার্মে দিই, একটোডার্মের নিচে মেজোডার্মে দিয়ে দিই। সিকোয়েন্সটা দেখো, এপিডার্মিস তার নিচে ডার্মিস, একটোডার্ম তার নিচে মেজোডার্ম, ঠিক কিনা? তাহলে ডার্মিসটা আবার এন্ডোডার্মে দিও না, এন্ডোডার্ম আরও ভেতরে। ওকে, তাহলে সিকোয়েন্সগুলো মনে রাখবা। এপিডার্মিস তার নিচে ডার্মিস, এপিডার্মিস তাহলে একটোডার্ম তার নিচে মেজোডার্ম। ডান। ত্বকীয় গ্রন্থি, ত্বকীয় গ্রন্থি বলতে যে স্কিনে ঘাম গ্রন্থি, মোম গ্রন্থি ইত্যাদি ইত্যাদি। দেখো ত্বকটা যদি আসে একটোডার্ম থেকে, তাহলে ত্বকের গ্রন্থিগুলো আসবে একটোডার্ম থেকে। ত্বকের চুল দেখো, পালক, খুর, নখ, শিং, এগুলো সব কি বাইরের না? দেখা যাচ্ছে না? একটোডার্ম। চোখ এবং অন্তঃকর্ণ, দেখো চোখের কথাটা একটু ভাবো। চোখ বাইরে থেকে দেখা যাচ্ছে, সো চোখ আসে একটোডার্ম থেকে। তো অন্তঃকর্ণটা আমি একটু পরে বলতেছি, ব্যাখ্যায় যাব যখন আমরা কনসেপ্টে যাব। দেখো পায়ুর আবরণ আমি তোমাদের একটু বোঝাই। ধরা যাক এটা মানুষের হচ্ছে বাটক, পেছনের অংশ। সো পায়ুই যেখান থেকে যদি শুরু হয়, ওকে, তাহলে তুমি চিন্তা করো, দিস ইজ একটোডার্ম, 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 একটোডার্ম। এই যে অংশটা, পায়ুটা যেটা আছে সেটার আবরণটা, মানে বাইরের দিকটা আর কি, একটোডার্ম, 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 একটোডার্ম। সো পরিপাক নালী যদি, তোমার দেহ যদি এটা একটোডার্ম হয়, তাহলে তোমার দেহে যদি কোনো নালী থাকে এরকম, মনে রাখবা, নালী যদি থাকে এরকম, তাহলে যেটা হয়, বাইরটাতে একটোডার্ম, এই যে এদিকে একটু একটোডার্ম আছে, এইদিকে একটু একটোডার্ম আছে, বাইরটাতে একটোডার্ম, বাইরটা একটোডার্ম, একটোডার্ম, একটু একটোডার্ম আছে, একটোডার্ম, একটোডার্ম, ভেতরে একটু একটোডার্ম আছে। তাহলে বলো তো পায়ু যদি এখানে হয়, তাহলে পায়ুর আবরণটা কি একটোডার্ম না? সহজ কিন্তু। দাঁতের এনামেল, তোমাদের কি মনে আছে? দাঁতের ডেন্টিনে পেরেক সংযোজন মেজোডার্ম, দাঁতের এনামেল, এ ফর এনামেল, এ ফর একটোডার্ম থেকে। এবার চলে আসি আমরা সমগ্র স্নায়ুতন্ত্র, কিছু পেশি। এই পেশিগুলো হচ্ছে ত্বকের পেশি, ত্বকে যে পেশি থাকে এগুলো, তো এইটা নিয়ে আমরা কথা বলবো না, ওটা ইম্পর্টেন্ট না। বাট স্নায়ুতন্ত্র দেখো, স্নায়ুতন্ত্র কিন্তু আমরা দেখতে পাই, ব্রেন দেখতে পাই। কিভাবে জানো? কেউ দারুণ কাজ করতেছে, আরে লোকটার ব্রেন কত ভালো, দেখতে পাইতেছো কিন্তু তুমি। তাহলে মনে রাখবা, যা দেখতে পাই তাই একটোডার্ম, প্লাস স্নায়ুতন্ত্রটা হচ্ছে একটোডার্ম, স্নায়ুতন্ত্র। তাহলে বিউটি অ্যান্ড ব্রেন, এটা আমরা দেখতে পাই বাইরে থেকে। সো দিস ইজ কি? একটোডার্ম। কিভাবে মনে রাখবো একটোডার্ম? বাইরের বিউটি যা যা দেখতে পাই, এবং ব্রেন, একটোডার্ম। তো এখানে একটু আমি বলি, এই যে দেখো কেন অন্তঃকরণ এখানে বলছে, কারণ আমাদের যে কান আছে, দিস ইজ মধ্যকর্ণ অ্যান্ড দিস ইজ অন্তঃকর্ণ। দেখো এই মধ্যকর্ণে কিন্তু অস্থি আছে, অস্থি থাকার কারণে মধ্যকর্ণ কিন্তু মেজোডার্ম থেকে আসছে। মেজোডার্ম এই যে কঙ্কাল, তাহলে মধ্যকর্ণে কঙ্কাল আছে, এই জন্য মেজোডার্ম, মধ্যকর্ণে যেহেতু কঙ্কাল আছে, তাহলে মধ্যকর্ণ একটোডার্ম, মেজোডার্ম থেকে আসছে। অন্তঃকর্ণে কিন্তু স্নায়ু আছে, যে স্নায়ুগুলো ব্রেনের সাথে কানেক্টেড। তাহলে বলো তো, ব্রেন, বিউটি অ্যান্ড ব্রেন যদি একটোডার্ম হয়, তাহলে অন্তঃকর্ণটাও কি একটোডার্ম কিনা? আবার ভাবো, বিউটি অ্যান্ড ব্রেন যদি একটোডার্ম হয়, তাহলে ব্রেনের একটা পার্ট এখানে আছে না, ব্রেন স্নায়ু, অন্তঃকর্ণ স্নায়ু, তাহলে অন্তঃকর্ণটা একটোডার্ম থেকে আসে। ওকে, ডান। সো এবার চলে আসি আমরা এন্ডোডার্ম। তো অতটুকু পড়ানোর পরে এটা কিন্তু পড়ানো উচিত না, তাতে এলোমেলো হয়। তারপরও আমি বলে দিই কেমনে মনে রাখবে। দেখো নালীগুলো শুধু মনে রাখবে এন্ডোডার্মের ক্ষেত্রে। কি মনে রাখবা? নালী। 1 নম্বর দিবা হচ্ছে পরিপাক নালী, 2 নম্বর দিবা হচ্ছে শ্বাসনালী, 3 নম্বর দিবা হচ্ছে কানের নালী, 4 নম্বর দিবা হচ্ছে রেশন। দেখো রেশন এবং জননতন্ত্র এখানে, বাট আমরা দিব হচ্ছে রেশন এবং জনন নালী। ওকে, সাথে শুধু আমরা এটা দিব নালী এবং গ্রন্থি। তুমি যদি একটোডার্ম, বিউটি অ্যান্ড ব্রেন মনে রাখো, তাহলে এন্ডোডার্ম মনে রাখবা নালী এবং গ্রন্থি। দেখো মিলতেছে। পৌষ্টিক নালীর ভেতরের স্তর, পৌষ্টিক নালীর ভেতরের স্তরটা কিন্তু দেখো নালী,
তাহলে নালী মানে হচ্ছে এন্ডোডার্ম, তাই না? এন্ডোর মধ্যে দন্ত ন আছে, নালী। তাহলে নালী মানে হচ্ছে এন্ডোডার্ম। আবার কুল কুল কুল, এন্ডোডার্ম মানে হচ্ছে নালী, যেমন পরিপাক নালী। ওকে, পরিপাক নালী অন্তঃস্তর কেন বলছে জানো? কারণ অন্তঃস্তরে এই অন্তঃস্তরটা কিন্তু এন্ডোডার্ম, এই কোষগুলো কিন্তু এন্ডোডার্ম। পরিপাক নালীর আবার বহিঃস্তরটা দেখো একটোডার্ম, কিন্তু এই অঞ্চল, সরি মেজোডার্ম কিন্তু এই স্তরটা, কারণ এটা একটোডার্ম, এন্ডোডার্ম, এই যে মাঝখানটা হচ্ছে মেজোডার্ম। তাহলে পরিপাক নালীর ভেতরটা এন্ডোডার্ম, বাইরেরটা হচ্ছে মেজোডার্ম। সো প্রিয় স্টুডেন্ট, নালীতে গেলাম আমরা, পৌষ্টিক নালীর অন্তঃস্তর, পাকস্থলিত পরিপাক নালী, তাই না? পৌষ্টিক নালী। ওকে, শ্বসন তন্ত্র, এই যে আমি বললাম শ্বাসনালী, দেখছো? শ্বসন তন্ত্রে একটু নিচে গেলে দেখো থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, যকৃৎ একটা গ্রন্থি, অগ্নাশয় একটা গ্রন্থি। তাহলে বলো তো, গ্রন্থি বলছি না? তাহলে সমস্ত নালী এবং গ্রন্থি, শ্বসনের গ্রন্থিগুলো, যেমন থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, তাই না? এই যে দেখো মধ্যকর্ণের আবরণ, আমি কানের নালী বলছি না? মধ্যকর্ণের ছবিটা যদি দেখাই, দেখো এই যে মধ্যকর্ণের অস্থিগুলা, অস্থি মানে তো পেরেক সংযোজন মেজোডার্ম থেকে আসছে, বাট মধ্যকর্ণের যে আবরণটা মানে নালীগুলা, যেটা এই যে নালী, নালী আবরণ, এই আবরণ আসছে কিন্তু কোথা থেকে? নালী থেকে, এন্ডোডার্ম, নালী এবং গ্রন্থি। লাস্টে এসে আমরা রেশন জননতন্ত্রের কিছু অংশ, দেখো আমি এখানে বলছি রেশন জনন নালী। তাহলে দেখো একটা জিনিস মনে রাখবা, রেশন জননতন্ত্রের অধিকাংশ এবং রেশন জননতন্ত্রের কিছু অংশ। তাহলে এটা নালী পার্টটা, মানে একবার ভেতরের পার্টটা, আর এই পার্টটা হলো যে রেশন এবং জননাঙ্গে অনেক পেশি থাকে, সেই পেশি পার্টটা। যেমন আমি একটা উদাহরণ দিই, জরায়ু দেখো ভালো করে, এটা জরায়ু। ওকে, তো এই যে দেখো নালীটা, এই নালীটা কিন্তু আসে এন্ডোডার্ম থেকে, বাট জরায়ুতে কিন্তু প্রচুর পরিমাণে পেশি আছে, প্রচুর পরিমাণে পেশি আছে, পেশি আছে, এই পেশি আসছে কিন্তু মেজোডার্ম থেকে। তাহলে পেশি যেহেতু বেশি, তাহলে জনন অঙ্গের বেশিরভাগ আসছে এখান থেকে, আর নালী বা ভেতরের আবরণগুলো যেহেতু অল্প, তাহলে সেটা আসছে এখান থেকে কিছু অংশ। প্রিয় স্টুডেন্ট, আমি আরেকবার বলছি, ম্যাচ করবা। একটোডার্ম, বাইরে যা দেখবো আমরা সহজ করে, বিউটি প্লাস ব্রেন, এর মধ্যে যা যা পড়বো সব একটোডার্ম। 2 নম্বর মেজোডার্ম, দাঁতের ডেন্টিনে পেরেক সংযোজন, ঠিক আছে? পেশি হাড্ডি যেগুলো রিলেটেড থাকবে, রক্ত রিলেটেড থাকবে সবগুলাই। আর নিচের যেটা, সেটা মনে রাখবো সব নালী প্লাস গ্রন্থিগুলা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।